সবাইকে স্বাগতম রেডিয়াম সায়েন্স একাডেমি ময়মনসিংহ শাখায়। আজকে আবার এসেছি নতুন একটি ক্লাস নিয়ে, নতুন একটি অধ্যায় নিয়ে, কোষ বিভাজন। কোষ বিভাজন, আমাদের সবারই তো কোষ বিভাজন হয়। প্রাণীদেহের প্রায় সব কোষই সজীব কোষ, এখানে প্রতিনিয়ত কোষ বিভাজন হচ্ছে। আর উদ্ভিদ দেহের 5 থেকে 10% কোষ হলো সজীব কোষ, উদ্ভিদ দেহের বেশিরভাগই মৃত কোষ। যাই হোক, সেই সজীব কোষগুলোতে প্রতিনিয়ত কোষ বিভাজন হচ্ছে। তাহলে আজকে আমরা জানব কোষ বিভাজন কি। যে জৈবিক প্রক্রিয়ায় সাধারণত একটি কোষ থেকে 2 বা ততোধিক কোষ সৃষ্টি হয় তাকেই বলা হয় কোষ বিভাজন। তাহলে আমরা কি জানলাম, কোষ বিভাজন কি? একদম সহজ ভাষায়, নিজের ভাষায় সংজ্ঞাটা হলো এরকম: একটি কোষ থেকে 2 বা ততোধিক কোষ সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় কোষ বিভাজন। আমরা জানি মাইটোসিস প্রক্রিয়ায় বা অ্যামাইটোসিস প্রক্রিয়ায় একটা কোষ বিভাজিত হয়ে কয়টা কোষে পরিণত হয়? 2টা কোষে পরিণত হয়। অ্যামাইটোসিসে একটা কোষ থেকে আরেকটা কোষ হয়, আর মাইটোসিস প্রক্রিয়ায় একটা কোষ থেকে 2টি কোষ সৃষ্টি হয়। আর মিওসিস প্রক্রিয়ায় একটা কোষ থেকে সর্বশেষে গিয়ে দেখি আমরা 4টা কোষ সৃষ্টি হয়। যে যদি এখানে পরপর 2বার কোষ বিভাজনে একটা থেকে 2টা হয়ে আসে, তারপরে আমরা শেষে গিয়ে বলি 4টি অপত্য কোষ সৃষ্টি হয়। তাহলে আমরা এইভাবেই বলি, একটা কোষ থেকে 2 বা ততোধিক কোষ সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় কোষ বিভাজন। এবার চলো আমরা জানি কোষ বিভাজনের প্রজন্ম সম্পর্কে। এখানে 2টা শব্দ, মাদার সেল ও ডটার সেল। যে কোষটি বিভাজিত হয় তাকে আমরা বলি মাদার সেল বা মাতৃকোষ। আর মাতৃকোষের বিভাজনে যে কোষ সৃষ্টি হয় তাকে আমরা বলি অপত্য কোষ বা ডটার সেল। তাহলে আমরা 2টা শব্দ পাইলাম এখানে, মাদার সেল অ্যান্ড ডটার সেল। যে কোষটি বিভাজিত হয় তাকে আমরা বলি মাতৃকোষ, আর বিভাজনের ফলে যে কোষ সৃষ্টি হয় তাকে আমরা বলি ডটার সেল বা অপত্য কোষ। চলো আমরা জানি কোষ বিভাজন কেন হয়, কোষ বিভাজনের উদ্দেশ্য কি। দেহের গঠন ও বৃদ্ধি সাধন, দেহের ক্ষতপূরণ, টিস্যুর নবায়ন অর্থাৎ টিস্যুর স্থানান্তর, এবং এককোষী সুকেন্দ্রিক জীবের বংশবৃদ্ধি। তাহলে এই ছিল কোষ সৃষ্টির উদ্দেশ্য। দেখো, আমরা কিন্তু এককোষী জাইগোট থেকেই সৃষ্টি লাভ করেছি। পরবর্তীতে আমরা আমাদের নির্দিষ্ট একটা আকৃতি পেয়েছি, বহুকোষী জীব আমরা। আমাদের প্রতিনিয়ত এই জন্যই দেহের গঠন ও বৃদ্ধি সাধনের জন্য এই কোষ বিভাজন প্রয়োজন। ক্ষতপূরণ, দেখো দৈনন্দিন জীবনে চলার পথে আমাদের বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা আঘাতপ্রাপ্ত হই। কাটাছিঁড়া অনেক হয়েছে, আমরা যদি দেখি আমাদের হাতে পায়ে অনেক কাটাছিঁড়ার দাগ আছে, কেটেছিল, কিন্তু পরবর্তীতে তা আবার আমরা দেখতেছি পূরণ হয়ে গেছে। আমার শরীরে যে পরিমাণ ক্ষত ছিল, যে পরিমাণ কাটা, গ্রামে থাকছি অনেকবার কাটছে, কিন্তু এগুলো কি আছে কোনো কিছু? সবই পূরণ হয়ে গেছে। কেন হয়েছে? এই কোষ বিভাজনের ফলে। বংশবৃদ্ধি, আমি আগেই বলেছি ব্যাকটেরিয়া সহ, এমিবা সহ কিছু এককোষী জীব রয়েছে যাদের আর পরবর্তীতে কোনো সুযোগ নেই, এই প্রথমেই তারা কোষ বিভাজনের মাধ্যমেই তারা তাদের বংশবৃদ্ধি করে। টিস্যুর নবায়ন, আমাদের কোষ বাড়ে, এক একটি টিস্যুতে যে কোষগুলো আছে তার সংখ্যা বৃদ্ধিপ্রাপ্ত হয়, এবং পরবর্তীতে টিস্যুর এক স্থান থেকে অনুষ্ঠানে বা টিস্যুর যে কোষগুলো আছে এক স্থান থেকে অনুষ্ঠানের স্থানান্তর ঘটে। হ্যাঁ, আমরা ওই স্টেম সেলের কথা পড়ছি, যেখানে সৃষ্টি হয় ওইখানে কিন্তু কাজ করে না, অন্য জায়গাতে গিয়ে কাজ করে। তাহলে এই টিস্যুর নবায়ন, টিস্যুর স্থানান্তর, এসবের জন্য কোষ বিভাজন অত্যাবশ্যক। আর তাই আমাদের প্রতিনিয়ত আমাদের কোষ বিভাজন হচ্ছে। আমরা চলো এবার জানি কোষ বিভাজন সংখ্যা সম্পর্কে। কোষ বিভাজন কতবার হয়? আমরা আগের ক্লাসে পড়েছিলাম ওই টেলোমিয়ারের ব্যাপারটা, সেন্ট্রোমিয়ার আর টেলোমিয়ার। এই দূরত্ব যতক্ষণ না কমে যায় ততক্ষণ পর্যন্ত একটি সজীব কোষে কোষ বিভাজন ঘটতে থাকে। বিজ্ঞানীরা একটা পরিসংখ্যানগত হিসাবে দেখেছেন, আমাদের গড় আয়ু যদি আমরা 69 বছর ধরি,
তাহলে এই সময় পর্যন্ত আমাদের শরীরের কোষ সংখ্যা 10⁻14টি, অর্থাৎ 100 ট্রিলিয়ন। তাহলে আমাদের কোষ বিভাজন হয় তার চেয়েও 10 গুণ বেশি, অর্থাৎ আমাদের দেহে 10⁻15 বার, আমি আবারও বলছি 10⁻15 বার কোষ বিভাজন হয়ে থাকে। অনেক বিশাল একটা সংখ্যা। তাহলে আমরা গড় আয়ুর ওই হিসাবে আমরা এই সংখ্যাটাই ধরি। আমাদের শরীরে প্রত্যেকটা জীবের এরকম একটা নির্দিষ্ট সংখ্যক বার কোষ বিভাজন হতে পারে। তারপরে জেনেটিক্যালি মৃত্যু হয়। জেনেটিক্যালি মৃত্যু, জরাজনিত কারণে মৃত্যু, ওই যে আমরা যে বলি যে কোনো রোগ ছাড়া বয়স হয়েছে এই জন্য মৃত্যু। তাহলে এই কোষ বিভাজন যখনই শেষ হবে তখনই কিন্তু মৃত্যু অবধারিত। তাহলে আমাদের কোষ বিভাজন হয় 10⁻15, অর্থাৎ একের পরে আরো 15টা শূন্য, এতবার 10⁻15 বার। এবার চলো আমরা দেখি কোষ বিভাজন কে আবিষ্কার করেছেন। প্রথম আমরা কোষ বিভাজন কিভাবে জানলাম, বিষয়টা কিন্তু অনেক মজার। আমরা দেখছি টিকটিকির লেজ খসে গেলে ওই লেজটা আবার গজায়, অর্থাৎ এখানে কোষ বিভাজন হয়। তাহলে এরকম একটা ঘটনা দেখতে গিয়েছিলেন বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং 1882 সালে। সে একটি উভয়চর প্রাণী টাইটোরাস মাকুলাসা, একটা উভয়চর প্রাণী, এক ধরনের স্যালামান্ডার আমরা পড়বো, সেকেন্ড পেপার যখন পড়বো তখন আমরা স্যালামান্ডার সম্পর্কে জানবো। আপাতত এটুকুই জানি, একটা উভয়চর প্রাণী স্যালামান্ডার। বৈজ্ঞানিক নাম কি বলেছিলাম? টাইটোরাস মাকুলাসা। তার লেজের কোষ বিভাজন দেখতে গিয়ে, একটি সামুদ্রিক প্রাণী যদিও টাইটোরাস মাকুলাসা, তবে সেই সামুদ্রিক স্যালামান্ডারের কোষ বিভাজন, লেজের কোষ বিভাজন দেখতে গিয়ে লেজের কোষ কি হয়, কিভাবে লেজের কোষ, ওইটারও কিন্তু এইভাবে কোষ বিভাজন হয়ে লেজ বৃদ্ধিপ্রাপ্ত হয়। তাহলে তার লেজের ভিতরে কি ঘটনাটা ঘটে ওটা দেখতে উনি গিয়েছিলেন এবং দেখলেন এই কোষগুলো বিভাজিত হয়ে সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আর তখনই উনি বললেন, হ্যাঁ এখানেই হলো কোষ বিভাজন। আমাদের সর্বত্র এইভাবেই কোষী বিভাজন ঘটে এবং কোষ বিভাজনের ফলে আমাদের আকার আকৃতি, আমাদের ক্ষতপূরণ, বৃদ্ধি সাধন, এই সকল ঘটনা ঘটে। তাহলে কোষ বিভাজন কে আবিষ্কার করেছেন? 1882 সালে বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং সামুদ্রিক স্যালামান্ডার টাইটোরাস মাকুলাসা তার লেজের কোষ বিভাজনে এই কোষ বিভাজন প্রক্রিয়া আবিষ্কার করেছেন। তাহলে চলো আমরা জানি কোষ বিভাজন কোথায় হয়। উদ্ভিদ দেহে তার বিভাজনক্ষম ভাজক টিস্যু যেখানে রয়েছে সেখানেই কোষ বিভাজন হয়, অর্থাৎ মূল কাণ্ড, শাখা প্রশাখার শীর্ষে, অথবা পার্শ্বীয় ভাজক টিস্যু যেখানে রয়েছে, পার্শ্বীয় বৃদ্ধি ঘটে, গাছ আড়াআড়িভাবে বাড়ে, সেখানেই পার্শ্বীয় ভাজক টিস্যুর কারণে ওইখানে কোষ বিভাজন হয়ে থাকে। আর প্রাণীর ক্ষেত্রে প্রাণী কোষের সর্বত্র, অর্থাৎ প্রাণীতে তোমরা জানবা যে কোনো মৃত কোষ নাই, যা আছে সবই সজীব কোষ। এই যে আমার ত্বকের কোষ, প্রতিনিয়ত আমি যখন গোসল করি বাইরের স্তরটি উঠে যায়, নিচে নতুন কোষ বিভাজন হচ্ছে। তাহলে প্রাণী কোষে আমরা জাস্ট এই কথাটাই মনে রাখবো যে আমাদের কিছু কিছু কোষ আছে সেই কোষগুলো বিভাজনে অক্ষম। সেই বিভাজনে অক্ষম কোষ ছাড়া বাকি কোষগুলোতে প্রতিনিয়ত কোষ বিভাজন হচ্ছে। তাহলে বিভাজনে অক্ষম কোষ কোনগুলো চলো একটু জানি। আমাদের স্নায়ুকোষ যদি বিভাজিত হতো কি ঘটনা ঘটতো চিন্তা করো। তাহলে আমাদের স্মৃতিতে কিছুই থাকতো না, আমরা সব ভুলে যেতাম। তাহলে আমাদের স্নায়ুকোষ বিভাজনে অক্ষম। আমাদের পরিণত লোহিত রক্তকণিকা, রেড ব্লাড কর্পাসেল, এগুলো বিভাজনে অক্ষম। আমাদের পেশিকোষ, হ্যাঁ, যে আমরা যে পেশি ফুলিয়ে মোটা করি, এখানে কি হয়? কোষ বিভাজন ঘটে না, একদমই না। এখানে কি হয়? তার ভিতরে ফাঁকা স্থান, গহ্বর বৃদ্ধি পায়। আবার দেখবা যে অনেকে যারা ওই বডি বিল্ডিং ছেড়া দেয় তাদের কোষগুলো কিন্তু একদম কুঁচকে যায়। তাহলে দেখো কি হয়েছিল, যে কোষ গহ্বরগুলো তৈরি হয়েছিল ওই গহ্বরগুলো আবার চুপসে যায়। তাহলে আমাদের পেশি কোষেও কোষ বিভাজন হয় না। এবং আমাদের জনন কোষ স্পার্ম ওভাম, এই কোষগুলো বিভাজনে অক্ষম। তাহলে এই কোষগুলো ছাড়া বাকি কোষগুলো প্রতিনিয়ত কোষ বিভাজন হচ্ছে আমাদের দেহে। তাহলে 10⁻15 বার কোষ বিভাজন
ঘটতেই থাকে, ঘটতেই থাকে, ঘটতেই থাকে, মৃত্যুর আগ পর্যন্ত কোষ বিভাজন চলতে থাকে। এবার আমরা জানব কোষ বিভাজনের প্রকারভেদ সম্পর্কে। কোষ বিভাজন কত প্রকার? কোষ বিভাজন 3 প্রকার। অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন, মাইটোসিস সমীকরণিক বিভাজন এবং মিওসিস হ্রাসমূলক বিভাজন। অ্যামাইটোসিস প্রত্যক্ষ কোষ বিভাজন। এই অ্যামাইটোসিস শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন ওই যে সেই বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং 1882 সালে। পরবর্তীতে বিজ্ঞানী স্টার্সবার্জার উনি বলেন এই অ্যামাইটোসিস থেকে মাইটোসিস ও মিওসিস কোষ বিভাজন সৃষ্টি হয়। যাই হোক, অ্যামাইটোসিস যে কোষ বিভাজনে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের তেমন কোনো জটিল মধ্য পর্যায় ছাড়াই কোষটি সরাসরি বিভাজিত হয়ে 2টি অপত্য কোষ সৃষ্টি করে, তাকে আমরা বলি অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন। কোনো জটিল মধ্য পর্যায় ছাড়াই অ্যামাইটোসিস প্রক্রিয়াতে ওই মাইটোসিসের মধ্যে জটিল মধ্য পর্যায় বলতে আমরা কি বুঝি? ওই যে ধাপগুলো প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, এবং নিউক্লিয়াসের ভিতরে আমরা দেখছি অনেক পরিবর্তন হয়, মাকুযন্ত্র তৈরি হয়, নিউক্লিয়াসের বিভাজন ঘটে, নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোমের বিভাজন ঘটে। তাহলে এই ধরনের কোনো মধ্য পর্যায় ছাড়াই কোষটি সরাসরি বিভাজিত হয়ে 2টি অপত্য কোষ সৃষ্টি করে। মাইটোসিস কোষ বিভাজন, মাইটোসিস যাকে আমরা বলি সমীকরণিক কোষ বিভাজন। তো সংজ্ঞাটা একটু ভালো করে শুনি। যে কোষ বিভাজনে নিউক্লিয়াস ও ক্রোমোজোমের একবার করে বিভাজনে সম আকৃতির ও সমগুণ সম্পন্ন 2টি অপত্য কোষ সৃষ্টি হয় এবং উৎপন্ন কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকে, তবে সেই দৈহিক কোষ বিভাজনকে বলা হয় মাইটোসিস। মাইটোসিস সমীকরণিক কোষ বিভাজন। আমি আবারও বলতেছি সংজ্ঞাটা। যে কোষ বিভাজনে নিউক্লিয়াস ও ক্রোমোজোমের একবার করে বিভাজনে সম আকৃতির ও সমগুণ সম্পন্ন 2টি অপত্য কোষ সৃষ্টি হয় এবং উৎপন্ন কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকে, তাহলে সেই দৈহিক কোষ বিভাজনকে বলা হয় মাইটোসিস। লক্ষ্য করে দেখো এখানে কি বলেছি? নিউক্লিয়াস এবং ক্রোমোজোমের একবার করে বিভাজন হয়। কয়টি অপত্য কোষ সৃষ্টি হয়? 2টি অপত্য কোষ সৃষ্টি হয়। কেমন অপত্য কোষ সৃষ্টি হয়? সম আকৃতির, অর্থাৎ মাতৃকোষের সম আকৃতির ও সমগুণ সম্পন্ন। এই মাইটোসিস কোষ বিভাজন 1879 সালে বিজ্ঞানী স্লাইখার প্রথম বলেন। তবে উনি মাইটোসিস বলেননি, উনি বলেছিলেন এটাকে ক্যারিওকাইনেসিস। ওনার ধারণা ছিল শুধুমাত্র এখানে নিউক্লিয়াসের বিভাজন ঘটে, এই যে সাইটোপ্লাজমের বিভাজন ঘটতেছে এটাকে কিন্তু উনি বুঝতেই পারেননি। উনি জাস্ট বলেছিলেন নিউক্লিয়াসের বিভাজন হচ্ছে, এই জন্য উনি বলেছিলেন এটাকে ক্যারিওকাইনেসিস। পরবর্তীতে 1882 সালে বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং উনি বলেছেন না, এখানে 2টা ঘটনাই ঘটে। এখানে ক্যারিওকাইনেসিসে ঘটে, অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজনও ঘটে, এবং সাইটোকাইনেসিস সাইটোপ্লাজমেরও বিভাজন ঘটে। এবার আমরা চলো জানবো মিওসিস সম্পর্কে। মিওসিস হলো জনন মাতৃকোষের বিভাজন। জনন মাতৃকোষ অর্থাৎ যে কোষগুলো থেকে জনন কোষ সৃষ্টি হয়। চলো আমরা সংজ্ঞাটা জানি। মিওসিসের সংজ্ঞাটা আমরা এইভাবে বলতে পারি, যে কোষ বিভাজনে নিউক্লিয়াস পরপর 2বার ও ক্রোমোজোমে একবার বিভাজনের মাধ্যমে 4টি অপত্য কোষ সৃষ্টি হয় এবং উৎপন্ন কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেকে পরিণত হয়, তবে সেই জনন মাতৃকোষের বিভাজনকে বলা হয় মিওসিস। লক্ষ্য করো তাহলে এখানে কি ঘটেছে? এখানে নিউক্লিয়াসের পরপর 2বার বিভাজনের হলেও ক্রোমোজোমের একবার বিভাজন হয়েছে। ফলে কি বলেছি? আমি বলেছি 4টি অপত্য কোষ সৃষ্টি হয়। আরো কি বলেছি? উৎপন্ন কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেকে, অর্থাৎ 2n থেকে ডিপ্লয়েড অবস্থা থেকে জোড়া ভেঙে ক্রোমোজোমগুলো জোড়া ভেঙে এক প্রস্থ আকারে চলে আসে। তবে সেই জনন মাতৃকোষের বিভাজন, জনন মাতৃকোষ কোথায় থাকে? জননাঙ্গের বিশেষ কোষ, বিশেষ ফ্যাক্টরের প্রভাবে, বিশেষ হরমোনের প্রভাবে শুধুমাত্র সেখানেই এই মিওসিস কোষ বিভাজন ঘটে থাকে।
এই মিওসিস কোষ বিভাজন কে আবিষ্কার করেছেন? 1905 সালে বিজ্ঞানী ফার্মার আর মুর তারাই এই মিওসিস কোষ বিভাজন আবিষ্কার করেছেন এবং মিওসিস কোষ বিভাজন সম্পর্কে আমাদের বিস্তারিত ধারণা দিয়েছেন। আজকে আমি যে সংজ্ঞাটা বললাম এটা ওনাদেরই দেওয়া। মিওসিস হ্রাসমূলক বিভাজন, যেহেতু ক্রোমোজোম সংখ্যা নেমে আসে, ডিপ্লয়েড অবস্থা থেকে হ্যাপ্লয়েড অবস্থায় নেমে আসে, এই জন্যই তাকে বলা হয় হ্রাসমূলক বিভাজন। আর মাইটোসিসে কোষগুলো জাস্ট সমীকরণিক হারে বাড়তে থাকে, 2, 4, 8, 16, 32, 64 এইভাবে কোষগুলো সমীকরণিক হারে দ্বিগুণ হারে বাড়তে থাকে। এই জন্য মাইটোসিসকে আমরা বলি সমীকরণিক বিভাজন। আর এই মাইটোসিসকে কি বলেছিলাম? প্রত্যক্ষ কোষ বিভাজন। ঘটনা, কোষ বিভাজনের সময় দুইটা ঘটনা ঘটে, সাইটোকাইনেসিস ও ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিস হলো নিউক্লিয়াসের বিভাজন। কোরিয়ন, গ্রিক হলো কোরিয়ন, অর্থাৎ তার কেন্দ্র, কেন্দ্রিকা, যাকে আমরা নিউক্লিয়াস হিসেবে বলি। তাহলে এই কোরিয়নের বিভাজন, কেন্দ্রিকার বিভাজন, তাকে আমরা বলতেছি ক্যারিওকাইনেসিস। আবার যখন সাইটোপ্লাজমের বিভাজন হয়, ক্যারিওকাইনেসিসের পরপরই সাইটোপ্লাজমের বিভাজন হয়, তাকে আমরা বলি সাইটোকাইনেসিস। তাহলে এই ছিল আমাদের আজকের আলোচনা। আমরা জানলাম আজকে কোষ বিভাজনের প্রাথমিক অংশগুলো। আমরা তার পরবর্তী ক্লাসগুলোতে কোষ বিভাজন সম্পর্কে অনেক বিস্তারিতভাবে জানবো। আমরা কোষ বিভাজনের ধাপ সম্পর্কে জানবো, কোষ বিভাজনের গুরুত্ব সম্পর্কে জানবো, কোষ বিভাজনের পজিটিভ নেগেটিভ ঘটনা, নেগেটিভ অর্থাৎ অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হলে কি হয়, আমরা সেই জিনিসগুলো জানার চেষ্টা করব। আমরা লাস্ট একটা কথা বলে শেষ করি, এই কোষ বিভাজন হয়ে থাকে কয়েকটি ফ্যাক্টরের কারণে, নাহলে কোষ বিভাজন ঘটতো না। ওই যে বললাম যে একটা সময় এই ফ্যাক্টরগুলো কাজ করা বন্ধ করে দেয়, তখন আর কোষ বিভাজন চলে না। তাহলে এই ফ্যাক্টরগুলো সম্পর্কে আমরা একটু জানি। সেই ফ্যাক্টরগুলো হলো সিডিকে, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেসিস। আরেকটা ফ্যাক্টর হলো এমপিএফ, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। আরেকটা ফ্যাক্টর হলো P53, P53। তাহলে এই ফ্যাক্টরগুলো কাজ করে বিধায় আমাদের কোষগুলো প্রতিনিয়ত বিভাজন হচ্ছে, রহস্যময় প্রক্রিয়ায় আমাদের কোষগুলো বিভাজন হচ্ছে, আমরা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছি, পৃথিবীতে জীবের বিস্তৃতি, সমাগম ইত্যাদি ঘটনা ঘটতেছে। তাহলে এটা একটি স্বাভাবিক প্রক্রিয়া। এই স্বাভাবিক প্রক্রিয়া চলার জন্যই জীব পৃথিবীতে আজকে তাদের প্রভাব প্রতিপত্তি বিস্তার করতে পেরেছে।